আপনি কি না জেনে নরম হয়ে যাওয়া বা পচে যাওয়া ইলিশ মাছ ফেলে দিচ্ছেন? আজকের ভিডিওটি দেখার পর নিশ্চয়ই আর কোনোদিন এই পচা ইলিশ মাছটা ফেলে দিবেন না। অনেকেই জানে না এই পচা ইলিশ মাছ দিয়ে এত মজার একটা খাবার তৈরি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নরম হয়ে যাওয়া বা পচে যাওয়া ইলিশ মাছ দিয়ে খুবই মজার একটা রেসিপি করে দেখাবো। খেতে অসম্ভব সুস্বাদু এই রেসিপিটা কেউ একবার খেলে এর স্বাদ কোনোদিন ভুলতে পারবে না। এই রেসিপিটি আমার খুবই পছন্দের একটি রেসিপি। গরম ভাত দিয়ে এই রেসিপিটি খেতে ঠিক কত পরিমাণে মজার তা আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। যারা কাঁটার ভয়ে ইলিশ মাছ খান না তাদের জন্যও একেবারে পারফেক্ট একটা রেসিপি হলো এটি। কারণ এই রেসিপিটি তৈরি করার পর ইলিশ মাছের আর কোনো কাঁটাই অবশিষ্ট থাকবে না। আশা করছি আমার আজকের এই নতুন রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। তো রেসিপিটি করার জন্য আমি এখানে নরম হয়ে যাওয়া বা পচে যাওয়া ইলিশ মাছ নিয়ে নিয়েছি 3টি। এখানে আমি মাঝারি সাইজের ইলিশ মাছটা নিয়েছি। আমি আপনাদেরকে হাত দিয়ে একটু প্রেস করে দেখিয়ে দিচ্ছি যে এই ইলিশ মাছগুলো ঠিক কতটা নরম। এবার আমি এই মাছগুলোকে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে আমি মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার আমি এই মাছগুলোকে রান্নার প্রসেসিংয়ে চলে যাব। চুলায় এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবারে এই প্যানের মধ্যে আমি কেটে ধুয়ে রাখা সবগুলো মাছকে নিয়ে নিচ্ছি। এবারে মাছগুলোকে সিদ্ধ করার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবারে স্প্যাচুলার সাহায্যে মাছগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে মাছগুলোকে ঢেকে দিব। ঢাকনা দিয়ে মাছগুলোকে ঢেকে আমি মাছগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে আমি মাছগুলোকে স্প্যাচুলার সাহায্যে এভাবে নেড়েচেড়ে ভেঙে দিব। যেহেতু এই মাছগুলো নরম তাই এগুলো কিন্তু খুব সহজেই ভেঙে যাবে। এভাবে মাছগুলোকে স্প্যাচুলার সাহায্যে ভেঙে দিয়ে তারপর মাছগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নিব। তো আরও কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এ পর্যায়ে কিন্তু আমার ইলিশ মাছগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু এগুলো এ পর্যায়ে ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে তাই আমি চুলাটা বন্ধ করে দিয়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবারে এখানে আমি একটি এরকম ছিদ্রযুক্ত ঝাঁঝরি নিয়ে নিয়েছি। এবারে আমি সিদ্ধ করা সবগুলো ইলিশ মাছকে এই ঝাঁঝরির উপর এভাবে নিয়ে নিচ্ছি। এবারে আমি একটা স্প্যাচুলার সাহায্যে এই সিদ্ধ মাছগুলোকে এভাবে নেড়েচেড়ে দিয়ে সেদ্ধ মাছগুলোকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আর এভাবে ছেঁকে নেওয়ার কারণে কিন্তু অবশিষ্ট সবগুলো মাছের কাঁটাই এই ছিদ্রযুক্ত ঝাঁঝরির মধ্যে থেকে যাবে। এতে করে মাছগুলো কোনো রকম কাটা ছাড়া খুব ভালোভাবেই ছেঁকে নেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছগুলোকে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মাছগুলোকে এরকম কাটার থেকে আলাদা করে নিয়েছি। আর অবশিষ্ট এই যে কাটার অংশগুলো রয়ে গিয়েছে এগুলোর মধ্যেও কিন্তু এখনও অনেকটা পরিমাণে মাছ রয়েছে। সেই কাটাগুলোকে আমি এরকম একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এভাবে পানির মধ্যে কাটাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তারপর এই সবগুলো অবশিষ্ট কাটাকে আমি ফেলে দিব। কাটা বেছে নেওয়ার পর অবশিষ্ট যেই পানিগুলো বের হয়েছে সেই মাছের পানিগুলোকেও আমি আগের পাত্রে ঢেলে নিব। তো দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটার মধ্যে কিন্তু এখন আর কোনো রকম কাঁটাই অবশিষ্ট নেই। এবারে এই কাঁটা বেছে নেওয়া মাছের পাত্রটাকে আমি একটা সাইডে রেখে আজকের রান্নাটা করার জন্য যা যা মশলাপাতি লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার রান্নাটা করার জন্য যা যা মশলা লাগবে তা আমি এরকম একটা প্লেটের মধ্যে নিয়েছি এখানে হলুদ গাছের পাতা। এই হলুদ গাছের পাতাটা এই রান্নার মধ্যে দিতে পারলে এই রান্নার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। তবে আপনাদের যাদের হাতের কাছে এই হলুদ গাছের পাতাটা থাকবে না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা দিতে না পারলেও কিন্তু রান্নার টেস্ট কোনোভাবেই কমবে না। এরপর এখানে আমি নিয়েছি পরিমাণ মতো লবণ, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, নিয়েছি 4-5টা কাঁচামরিচ। এরপর নিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া এবং জিরার গুঁড়া। তো ব্যাস এই সবগুলো মশলা দিয়েই আজকের রান্নাটা আমি করে নিব। এখন আমি আবারও চলে যাব চুলায় এখানে আমি আবারও প্যান বসিয়ে দিয়ে এবারে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এই রান্নাটার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিতে পারলেই এটা খেতে বেশি ভালো লাগে। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার এখানে আমি প্রথমেই সবগুলো পেঁয়াজ কুচিকে দিয়ে দিলাম। এবারে প্রথমেই আমি এই সবগুলো পেঁয়াজ কুচিকে হালকা বাদামি করে ভেজে নিব।
কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ কুচিগুলোর কালার এরকম হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন আমি এখানে আগে থেকে নিয়ে রাখা সবগুলো মশলাকে এই তেলের মধ্যে দিয়ে দিব। সবগুলো মশলা দেয়া হয়ে গেলে এরপর মশলা নেওয়া প্লেটটাকে ধুয়ে আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই পানিটা দেওয়ার কারণে মশলাটা ভালোভাবে কষানো হবে আর মশলাটাও পুড়ে যাবে না। এবারে পানিটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে এই মশলাগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়াটা খুবই জরুরি। প্রায় 3 থেকে 4 মিনিট মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলাগুলোর উপরে সবগুলো তেল এরকম ভেসে উঠবে, তখন বুঝে নিতে হবে যে মশলাগুলো ভালোভাবে কষানো হয়েছে। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার এখানে আমি আগে থেকে ছেঁকে রাখা সবগুলো মাছকে দিয়ে দিব। স্প্যাচুলার সাহায্যে সবকিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন চুলার আঁচটাকে একেবারে হাই হিটে করে দিয়ে কোনো রকম ঢাকনা লাগানো ছাড়া এই মাছগুলোকে আমি রান্না করে নিব। এই রান্নাটা করার সময় কিন্তু কোনো প্রকার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু ঢাকনার থেকেও অনেকগুলো পানি বের হয়ে এই পানিগুলো সহজে শুকাতে চাইবে না। তাই এভাবে ঢাকনা খোলা রেখেই চুলার আঁচটাকে একেবারে হাই হিটে করে দিয়ে এগুলোকে রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখবেন যে মাছগুলোর থেকে সবগুলো পানি শুকিয়ে গিয়ে মাছগুলো আলাদা হতে শুরু করেছে। আর এগুলো রান্না করার সময় কিন্তু কিছুক্ষণ পর পর এসে এগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন এগুলোর ঝোলগুলো কিন্তু টানতে শুরু করেছে। এবারে আমি এগুলোকে ভালোভাবে জাল করে সবগুলো পানিকে একেবারে টানিয়ে নিব। তো এবারে আমি ফিরে এলাম এগুলোর মধ্যে থাকা সবগুলো পানি ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর। সবগুলো পানি শুকিয়ে গিয়ে যখন এই মিশ্রণটা এরকম ঘন হয়ে যাবে, ঠিক তখনই বুঝে নিতে হবে যে এই রান্নাটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো আমার রান্নাটা কিন্তু এখন অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই রান্নাটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব আমার পরিমাণ মতো বাতাবি ধনিয়া পাতা কুচি। নেড়েচেড়ে আমি ধনিয়া পাতাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধনে পাতাটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল অনেক বেশি মজার এবং লোভনীয় স্বাদের পচা ইলিশ মাছের মরিচখোলা। আমাদের জেলায় আমরা এটিকে মরিচখোলা নামেই বলে থাকি। এই পচা ইলিশ মাছের মরিচখোলাটা দিয়ে 1 প্লেট ভাত খেলে নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। আবার অনেকেই এটাকে কাঁটা ছাড়া ইলিশ মাছের ভর্তাও বলে থাকে। এই মরিচখোলাটা খেতে সত্যিই অনেক বেশি টেস্টি। আপনারা একবার না বানালে বুঝবেনই না যে এটা খেতে ঠিক কতটা মজার। এখন থেকে আর পচা ইলিশ মাছ বা নরম হয়ে যাওয়া ইলিশ মাছটা আপনারা ফেলে না দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই এই রেসিপিটি পছন্দ করবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই নতুন রেসিপিটি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বরাবরের মতোই আশা করছি আমার আজকের এই সহজ এবং নতুন রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।